আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে ভালোবাসা গল্পের 4 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ডায়েরি পড়তে পড়তে অবশেষে শেষের পৃষ্ঠায় চলে আসে রনি, যেটাতে 1 সপ্তাহ আগের ডেট লেখা। সেই পৃষ্ঠায় লেখা আছে, তুমি আমার হলে কি খুব বেশি ক্ষতি হতো রনি ভাইয়া? আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। কিন্তু ভাগ্যটা আমার প্রতি এত নিষ্ঠুর হলো কেন বলো তো? জানো, মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় হয় যদি এই কথাটাই আমাদের সুন্দর সম্পর্কটাকে বদলে দেয়। এখন তো কোনো না কোনো উছিলায় তোমার পাশে থাকতে পারি, তখন তো সেই অধিকারও হারাবো। তাই সব সময় চুপচাপ তোমার পাশেই থাকি, নিজের ভালোবাসাটাকে নিজের মধ্যেই বন্দি করে রাখি। তুমি যখন প্রিয়া আপুর কথা বলো তখন আমি হাসি, সবাই ভাবে আমি খুশি, কিন্তু কেউ জানে না সেই হাসির আড়ালে আমার হৃদয়টা কতবার ভেঙে যায়। আমার সবচেয়ে বড় আফসোস কি জানো? তোমাকে ভালোবেসেছি বলে না, আফসোস হলো তুমি কখনো জানতেই পারবে না কেউ একজন নিঃশব্দে তোমায় এতটা ভালোবাসে। হয়তো একদিন তোমার বিয়ে হবে, তোমার সংসার হবে, আমি দূর থেকে দেখব আর হাসবো, কারণ তোমার সুখটাই আমার সবচেয়ে প্রিয়। যদি এই সুখের গল্পে আমার কোনো জায়গা থাকবে না। ভালোবাসা মানেই কাছে পাওয়া নয়, ভালোবাসা মানে কখনো কখনো দূরে দাঁড়িয়ে কারো সুখের জন্য নিজের কষ্টগুলো লুকিয়ে ফেলা। আর আমি সেটাই শিখেছি তোমাকে ভালোবেসে। তবে মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, প্রিয়া আপুর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? কেন তুমি প্রিয়া আপুকে ভালোবাসলে, আমাকে কেন নয়? কেন আমার ভালোবাসা পূর্ণতা পেল না? কেন এত শূন্যতা আমার জীবনে? অনেক হয়েছে, এবার নিজের মনকে আরো শক্ত করতে হবে। আজকে থেকে তোমার জন্য মনে তৈরি হওয়া সব ভালোবাসা নিজের হাতে মেরে ফেললাম। দোয়া করি তুমি তোমার ভালোবাসা নিয়ে অনেক সুখী থাকো। ডায়েরিটা বন্ধ করে রনি আফসোসের সুরে বলে উঠল, আমি এতদিন তাহলে হীরা ফেলে কাচের পেছনে দৌড়িয়েছি। যে আমাকে শুধু নিজের স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করেছে তাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসে গিয়েছি, আর যে আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে গিয়েছে তাকে এক বিন্দু ভালোবাসাও দিলাম না। কেন আসল ভালোবাসা বুঝতে পারলাম না আমি? রনির কথাগুলো শেষ হতেই ঘর জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। জানালার ফাঁক দিয়ে আসা রাতের বাতাস ডায়েরির পাতাগুলো এলোমেলো করে দিচ্ছে, অথচ রনির চোখ স্থির হয়ে আছে সেই বন্ধ ডায়েরিটার ওপর। ডায়েরি হাতে নিয়ে রনি ধীর পায়ে বের হয় নিজের রুম থেকে। ডায়েরি পড়তে পড়তে কখন যে গভীর রাত হয়ে গিয়েছে খেয়ালও করেনি রনি। ডায়েরিটা বুকের সঙ্গে চেপে ধরে ধীর পায়ে আরিয়ার রুমের সামনে এসে দাঁড়ালো রনি। দরজাটা আধ খোলা ছিল, ভেতরে উকি দিতেই দেখলো ছোট নাইট ল্যাম্পের মৃদু আলোয় পুরো রুমটা শান্ত হয়ে আছে। বিছানার ওপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে আরিয়া। ঘুমন্ত মুখটাতে আজও সেই চিরচেনা প্রশান্তি, কিন্তু রনির চোখে বারবার ভেসে উঠছে ডায়েরির প্রতিটা শব্দ, প্রতিটা লাইন যেন তার হৃদয়ে তীরের মতো বিচ্ছে। রনি নিঃশব্দে ভেতরে ঢুকে ডায়েরিটা আগের জায়গায় রেখে দিল, তারপর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা এতদিন তার কাছেই ছিল, অথচ সে কখনো তাকে দেখার চেষ্টা করেনি। ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো রনি, কাপা হাতে আলতো করে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আরিয়া ঘুমের মধ্যেই সামান্য নড়ে উঠল, কিন্তু জেগে উঠল না। রনির বুকটা মোচড় দিয়ে উঠল। ভেজা কণ্ঠে সে ফিসফিস করে বলল, তুই এত কষ্ট একা একা সহ্য করলি কিভাবে আরিয়া? গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। কিছুক্ষণ থেমে আরিয়ার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে রইল রনি, আবার বলল, আমি কতটা অন্ধ ছিলাম বলতো? তোর চোখের ভাষা, তোর অপেক্ষা, তোর নীরবতা কিছুই বুঝতে পারিনি। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। ক্ষমা করে দিস আমাকে আরিয়া, আমি তোকে শুধু অবহেলাই দিয়েছি, অথচ তুই আমার জন্য নিজের সব অনুভূতি লুকিয়ে রেখেছিস। আরিয়ার কপালের ওপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল রনি। রনি বলল, আজকে প্রথমবার মনে হচ্ছে আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি। যাকে আগলে রাখার কথা ছিল তাকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। ঘরের নীরবতা আরো গভীর হয়ে উঠল। রনি আলতো করে আরিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল,
আজকে তোকে কথা দিচ্ছি আরিয়া, তোর রনি ভাইয়া শুধু তোর থাকবে। তুই আমার থেকে যতটুকু ভালোবাসা পাওয়ার আশা করতি তার থেকেও 1000 গুণ ভালোবাসা আমি তোকে ফেরত দিব। আর কয়েকদিন অপেক্ষা কর, ওই কালনাগিনীকে আমার জীবন থেকে বিদায় করে তোকে আমার জীবনে গ্রহণ করে নিব। আমাকে নিয়ে তোর যত আক্ষেপ আছে সব দূর করে দিব। শুধু এই কয়েকটা দিন অপেক্ষা কর। ঘুমন্ত আরিয়ার দিকে শেষবারের মতো তাকিয়ে রনি দীর্ঘশ্বাস ফেলল। আরিয়া তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে জানেও না তার লুকিয়ে রাখা ভালোবাসার গল্পটা আজকে অবশেষে রনির হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। তার রনিকে পাওয়ার আকাঙ্ক্ষা অনেকটাই পূর্ণ হয়ে গিয়েছে। 3 দিন পর প্রিয়ার বাসার বেডরুমে প্রিয়া আর নাবিল ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে। তারা যে রনিকে ঠকাচ্ছে তাতে তাদের মনে একটু অপরাধবোধ জাগছে না, অবশ্য হওয়ার কথাও না। গত 5 বছর যাদের মনে অপরাধবোধ জাগেনি আজকে জাগবে কিভাবে? এসবের মধ্যে হঠাৎ প্রিয়া নাবিলের উন্মুক্ত বুকে আঙ্গুল ঘুরাতে ঘুরাতে বলল, একটা কথা জিজ্ঞেস করব? নাবিল প্রিয়ার দিকে তাকিয়ে বলল, বলো জান। প্রিয়া জিজ্ঞেস করলো, তুমি কেন রনির সঙ্গে বেইমানি করছো? প্রশ্নটা শুনে নাবিল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, 5 বছর ধরে আমি তোমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছি, কিন্তু তুমি উত্তর দিচ্ছ না। আমি রনির সাথে বেইমানি করেছি বিলাসিতা আর অনেক টাকার জন্য, কিন্তু তুমি কখনোই সেসব চাওনি। তাহলে কেন যে মানুষটা তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করে তার সঙ্গেই তুমি এমন করছো? নাবিল কিছুক্ষণ নীরব থেকে তিক্ত হেসে বলল, কারণটা অনেক পুরনো। প্রিয়া ছোটবেলা থেকে সবাই শুধু রনির কথাই বলেছে, ওর সাফল্য, ওর গুণ, ওর জনপ্রিয়তা। আমি সবসময় ওর পাশে থেকেও যেন অদৃশ্য ছিলাম। আমার বাবা মাও আমাকে বারবার রনির সাথে তুলনা করে। প্রিয়া ভ্রু কুচকে বলল, তাই বলে প্রতিশোধ নিতে হবে? নাবিল বলল, আমি প্রতিশোধ নিতে চাইনি, কিন্তু একসময় মনে হয়েছিল জীবনে একবার হলেও আমাকে জিততে হবে। আমি সারা জীবন অদৃশ্য হয়ে থাকবো না। রনিকেও আমি ধ্বংস করে দিব, যাতে কেউ আমাকে বলতে না পারে তোকে রনির মতো হতে হবে। তার জন্যই যখন দেখলাম ও তোমাকে পছন্দ করে তখন তোমাকে উস্কে দিলাম ওর সাথে প্রেম করার জন্য। যখন ও তোমার প্রতি অনেকটাই দুর্বল হয়ে যাবে তখনই জানাবো তুমি আসলে আমাকে ভালোবাসো, ওকে শুধু ব্যবহার করেছো। আর সেই কষ্ট সহ্য করতে না পেরে ও ধ্বংস হয়ে যাবে। কিন্তু পরে শুনলাম ওর বাবা নিজের সব সম্পত্তি ওর নামে উইল করে দিয়েছে। তখন ওকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য তোমার সাথে ওর বিয়ের আইডিয়া দেই ওকে। বোকা রনি আমার ফাঁদে পা দিতে বেশি দেরি করে না। এখন আমাদের প্ল্যান শেষ। এখন আমাদের শেষ প্ল্যান। নাবিল আর কিছু বলার আগে প্রিয়া ওর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে ওকে চুপ করিয়ে বলল, রনির সাথে আমার বিয়ের পর ওকে পটিয়ে ওর সব সম্পত্তি আমার নামে করে ওকে লাথি দিয়ে নিজের জীবন থেকে বের করে দেওয়া, তাই না জান? প্রিয়ার কথায় নাবিল হেসে জবাব দিল, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আমি কিছু বলার আগেই তুমি সব কিছু বুঝে যাও। আসো জান, তোমাকে আরেকটু আদর করি। কথাগুলো বলেই নাবিল প্রিয়াকে নিজের কাছে টেনে নেয়। অন্যদিকে ওদের কার্যকলাপ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল রনি। এই ভিডিওটুকু নিজের ল্যাপটপে সেভ করে নিল, এটা পরবর্তীতে কাজে লাগাবে তাই। স্ক্রিনে নাবিলের ছবির দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, তোর সাথে আমি যদি বড় কোনো অপরাধ করতাম তাহলে আমার সাথে এই বেইমানি আমি মেনে নিতাম, কিন্তু আমি তো কোনো অন্যায় বা অপরাধ করিনি। আমি নিজের সাফল্যের দিকে দৌড়েছি। আমার সাফল্য জনপ্রিয়তা এমনি এমনি আসেনি, তার জন্য দিনরাত পরিশ্রম করেছি। তোকে তো আমি বন্ধু কম ভাই বেশি ভাবতাম। তুই যদি বলতি তোর আমার মতো সাফল্য জনপ্রিয়তা লাগবে তাহলে আমি তোকে নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করতাম, কিন্তু তুই আমার সাথে বেইমানি করলি। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার দিকে ইট ছুঁড়ে মেরেছিস আমি তো ইটের বদলে পাটকেল মারবই। আমি রনি তালুকদার কথা দিচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে তোর জীবনটা নরকের চাইতেও বেশি ভয়ঙ্কর বানাবো। পরদিন দুপুরে নিজের অফিসের কেবিনে বসে কিছু ফাইল দেখছিল নাবিল। সামনে রাখা কফির কাপ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু তার মন পুরোপুরি কাজে ছিল না। গত কয়েকদিন ধরে সবকিছু যেন তার পরিকল্পনা মতোই এগোচ্ছে, তাই নিজের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করছিল। ঠিক তখনই টেবিলের ওপর রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি অচেনা নম্বর। ভ্রু কুচকে কলটা রিসিভ করলো নাবিল। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো কর্কশ গলা। কেমন আছেন নাবিল ভাই? কণ্ঠটা শুনেই চিনতে পারলো নাবিল। নাবিল বলল, তুই? লোকটা হেসে বলল, চিনতে পেরেছেন তাহলে? নাবিল বিরক্ত স্বরে বলল, কি দরকার? হঠাৎ ফোন দিয়েছিস কেন? লোকটা বলল, আপনার জন্য একটা খবর আছে, ভাবলাম আগে আপনাকে জানাই। নাবিল বলল, কি খবর? লোকটা বলল, নতুন একটা মাল এসেছে। কথাটা শুনে নাবিলের মুখ গম্ভীর হয়ে গেল। চেয়ারের সঙ্গে হেলান দিয়ে কিছুক্ষণ নীরব রইল সে, তারপর বলল, না আমার এখন এসবের দরকার নেই। ওপাশ থেকে হালকা হাসির শব্দ ভেসে এলো। দরকার নেই নাকি নিতে ভয় পাচ্ছেন? নাবিল ঠান্ডা গলায় বলল, আমি ভয় পাই না, কিন্তু এখন এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই।
লোকটা বলল, আপনার ইচ্ছা, আমি শুধু খবরটা দিলাম। তবে সবাই কিন্তু এটা নিয়ে বেশ আগ্রহী। নাবিল বিরক্ত হয়ে বলল, আমার কোনো আগ্রহ নেই। লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, আমি জোর করছি না, তবে পরে আবার যেন না বলেন আমি জানাইনি। কথাটা বলে লোকটা হেসে উঠল। হাসিটা কেমন যেন অস্বস্তিকর লাগলো নাবিলের কাছে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা হবে। এরপর কলটা কেটে দিল। ফোনটা টেবিলের উপর রেখে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল নাবিল। কেন জানি আজকে তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। মনে হচ্ছে চারপাশে কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু ঠিক কি বদলাচ্ছে সেটা সে বুঝতে পারছে না। অন্যদিকে শহরের অন্য প্রান্তে নিজের অফিসে বসেছিল রনি। ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা শীতল হাসি ফুটে উঠল তার। নাবিল এখনো বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে কঠিন সময়টা খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছে। আর রনি, সে শুধু অপেক্ষা করছে সঠিক সময়ের, সঠিক আঘাতের। কারণ কিছু বিশ্বাসঘাতকতার মূল্য একদিন না একদিন দিতেই হয়। ফোনটা কেটে দেওয়ার পর নাবিল কিছুক্ষণ চুপচাপ বসে রইল। লোকটার কথাগুলো বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার ভেতরের বেপরোয়া স্বভাবটা আবার জেগে উঠেছে। ড্রাগের নেশা তাকে জেকে বসেছে। ঠিক 5 মিনিট পর আবার ফোনটা হাতে তুলে নিল সে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অবশেষে সেই নাম্বারটাতেই কল ব্যাক করলো। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে রিসিভ হলো। লোকটি বলল, কি ব্যাপার নাবিল ভাই, আবার ফোন দিলেন যে? নাবিল গম্ভীর গলায় বলল, তোমার সাথে একটু দেখা করতে চাই, আর আসার সময় মাল নিয়ে আসিস। ওপাশ থেকে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর লোকটি বলল, আচ্ছা ভাই। এটা বলার পরই কলটা কেটে গেল। ওই পাশের লোক নাবিলের ফোন কাটতে রনিকে ফোন দিল। রনি ফোন রিসিভ করতেই লোকটা বলল, ভাই মুরগি ফাঁদে পা দিয়েছে। রনি হেসে উত্তর দিল, সময় আর জায়গা আমাকে মেসেজ করে জানিয়ে দিও। লোকটা বলল, সেটা না হয় দিলাম, কিন্তু আমি ফাঁসবো না তো? রনি বলল, তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে আমি ফাঁসতে দিব না, তুমি নিশ্চিন্তে থাকো। লোকটা বলল, ঠিক আছে ভাই, সবকিছু জানাই দিব। লোকটা ফোন কাটতেই রনি শয়তানি হাসি হেসে বলল, তোর ধ্বংস শুরু হয়ে গেছে নাবিল, তোর পালানোর সব পথ বন্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে ভালোবাসা গল্পের 4 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বর্তমানে একটু সমস্যার ভেতরে থাকার জন্য গল্পের পার্টগুলো বেশি একটা বড় করতে পারতেছি না। এবং একটা গল্পের ভিডিও বানাইতে কতক্ষণ সময় লাগে আর কতটুকু পরিশ্রম দেওয়া লাগে যারা গল্প বানায় তারাই জানবে। তোমাদের কাছে মনে হতে পারে একটা 10-20 মিনিটের ভয়েস বানানো এটা বড় তেমন কি, কিন্তু তোমাদের সামনে যাওয়া 10-20 মিনিটের ভয়েস বানাতে আমাকে যে কতটা পরিশ্রম দিতে হয়েছে এটা আমি জানি। আর আমার মতো যারা ভিডিও বানায় তারা বলতে পারবে। আর এরপরেও যদি তোমাদের কারো ভালো না লাগে তাহলে নির্দ্বিধায় আনসাবস্ক্রাইব করতে পারো। আমি প্রায় ভিডিওতে বলতে পারি আমি সবার মনের মতো হতে পারবো না। সো আমাকে যদি ভালো না লাগে তাহলে ব্যাড কমেন্ট না করে আমার ভিডিও না দেখে আমার থেকে দূরে থাকো। আর আনসাবস্ক্রাইব করার হলে আমাকে সাবস্ক্রাইব করারও কোনো দরকার নেই, ভালো লাগলে তাহলেই সাবস্ক্রাইব করবা। আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। সো ভিডিওতে বেশি থেকে বেশি কমেন্ট করবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।